মর্নিং গাইস, আজকে আমরা কচুয়াতে যাচ্ছি দমদম ক্যান্টনমেন্ট থেকে ফার্স্ট ট্রেন ধরে। স্টেশনটার নাম কিন্তু কচুয়া নয়, স্টেশনের নাম হচ্ছে কাকড়া মির্জানগর। স্টেশনের পাশ থেকে যে রাস্তাটা চলে গেছে, এখান থেকে টোটো পাওয়া যায় কচুয়া ধামে যাওয়ার জন্য, মাত্র 10 টাকা। চলো এক ঝলকে তোমাদের সম্পূর্ণ কচুয়া ধামটা দেখিয়ে দিই আগে, পরে আমি সম্পূর্ণ ইনফরমেশন দিচ্ছি। আমার নাম বিট্টু। ভালো নাম কি? ভালো নামে বিক্রম মন্ডল। আমরা মন্দিরে ছোটবেলা থেকে মন্দিরেই থাকি। সকাল 8টার সময় মন্দির খোলে, আবার দুপুর 12টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। তার মানে 11:30 আরতি আরম্ভ হয়, আরতি হয়ে অঞ্জলি হবে, অঞ্জলি হয়ে মন্দির বন্ধ হয়ে যায় 12টার সময়। আবার সেই 3টের সময় খুলবে, রাত 8টা পর্যন্ত। পুজো দেওয়া হয়ে গেলে এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালানো হয়। লাখো লাখো বসে করে জল নিয়ে এসে সব মন্দিরে জল ঢালা হয়। জন্মাষ্টমী মেলা যে মেলা হয় না, মেলায় ওই যে খাঁচা দেওয়া হয় এর উপরে, তাহলে তো মুক্তি তো ভেঙে যাবে। দুধ পুকুর জল তো পুরো 1 মাসের জন্য, পাকা 3-4 মাসের মধ্যে পুরো জল কালো হয়ে যায়, একদম নষ্ট হয়ে যায়। ধরো ডাবের জল, গঙ্গার জল, দুধ সব একটু যেটা এখানে পড়ে। তারপরে ওই ফটকরি চুন টুন দিয়ে আবার নতুন করে। এটা হচ্ছে পুলিশ ফাঁড়ি, আর বাবার মেন ভোগ এটা এখানে তৈরি হয়। এইখানে মেন ভোগ তৈরি হয়। আচ্ছা, এখানে কোথাও থাকার গেস্ট হাউস আছে? লোকে এখানে যদি আসে কিভাবে থাকবে? বাবার এই গেস্ট হাউস আছে আপনার সামনে। গেস্ট হাউস কি ওই সাদা কালারের বিল্ডিংটা? হ্যাঁ, সাদা কালার। এটা এখনো উদ্বোধন হয়নি? এখন উদ্বোধন হয়নি। আচ্ছা, এই যে বাবার টোটাল এখানে বাবার যে সম্পত্তি, টোটাল 27 বিঘা জমি আছে বাবার। ঠিক আছে, বাবার বংশধর পর্যন্ত এখন বেঁচে আছে। হ্যাঁ, ওরা বালি উত্তরপাড়ায় থাকে। ওরা 3টে দিনের জন্য আসে, সেটা জন্মাষ্টমী মেলায়, তখন টোটাল দায়িত্ব ওদের কাছে ছেড়ে দিত। বাবারা কিন্তু ঘোষাল পরিবার। এই যে গেস্ট হাউস, সাদাটা গেস্ট হাউস তো? নিচেই দোকান হবে। হ্যাঁ, আর দুটো দোকান আছে না, সব এখানে চলে আসে। বাবার যে ভ্রমণ গাঙ্গুলি বাড়ি, বেনি মাধবের বাড়ি, বাবার যে আমার বান্ধবী মাধবী কাহার, তারও বাড়ি সব এখানে। এখনও তারা বংশধর পর্যন্ত বেঁচে আছে। গাঙ্গুলি পরিবার বংশধর বেঁচে আছে, বনি মাধবের সব বংশধর বেঁচে আছে। আমি এই বহুত ছোটোবেলার থেকে আমরা পরিবেশন করি এখানে। তখন সাদা ভাত, 2 রকম সবজি, মুগের ডাল, পায়েস। এখন হচ্ছে পোলাও, খিচুড়ি, পায়েস, আলুর দম। 60 টাকা করে কুপন নেয়। ঠিক আছে, 12:30টার সময় খেতে দেয়। আর আপনার কুপন যদি কেউ নাও পায়, তাদের জন্য পার্সেল ব্যবস্থা আছে। পৈতে হয়েছিল 11 বছর বয়সে। ঠিক আছে, এই পৈতে হয়ে মানে এখান থেকে বাবা চলে যায়। আবার এই যে পৈতে মন্দির, এটা আমাদের যে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন নিত্যপাল শাহ, তার মূর্তি এখানে বসানো আছে। আচ্ছা, এই কড়াই কখন ইউজ করা হয়? এই করা একমাত্র জন্মাষ্টমী মেলা। লাখ লক্ষ লোক আছে, তখন তো এই করতে পারবে না। আপনার এক কড়া তৈরি হয়ে যাওয়া মানে কয়েক হাজার। মানে এরকম কি শুধু দুটো করে না আরো করা আছে? এই তো দুটো কড়া, এটা বড়ই হয়। ঠিক আছে, আলাদা যে কোনো উনুন হয় 32খানা, সেটা ছোটো ছোটো বড় করে, যে মন্দিরে যে আমাদের এখন রান্না হয় সেই সব করা হয়। চলো, কচুয়া ধাম তো তোমাকে মোটামুটি দেখিয়ে দিলাম, এবার একটু আশেপাশে ঘুরে দেখি। কচুয়া কিন্তু এখনো দেখা শেষ হয়নি, আমরা আবার ফিরে আসবো, এখনো কিন্তু অনেক কিছু দেখার বাকি আছে। এখানে আপনি জ্যৈষ্ঠী মাসে আসবেন, জ্যৈষ্ঠী মাসে বৈশাখ জ্যৈষ্ঠী মাসে আসবেন, 5 টাকা 6 টাকা কিলো আম। তাই নাকি? হ্যাঁ, ঠিক আছে। এই যে বাবার মেন গেট। মেন গেট থেকে আপনার যে বারাসাত হয়ে আসছেন, ব্যাক সাইডে। হ্যাঁ, ব্যাক সাইডে বারাসাত হয়ে আসছেন। বারাসাত থেকে নেমে আপনার শোভনগর বাস স্ট্যান্ডে নামতে হবে। বাস স্ট্যান্ডে নেমে যখন টোটো আছে, টোটো করে ধরে যেতে হবে আপনার। ঠিক আছে, সামনে আমরা কোথায় যাচ্ছি? সামনে আপনার টাকি হাসনাবাদ চলে যাচ্ছে। টাকি হাসনাবাদ থেকে আপনার যদি ওই দিক থেকেও আসেন, তাহলে আপনার শোভনগরে নামতে হবে। কোন নগর? শরীফনগর। শরীফনগর বাস স্ট্যান্ড। টাকি থেকে আপনার যেতে গেলে তো আমার পাশে ধান্যকুড়িয়া আছে। ধান্যকুড়িয়া আপনার যে রাজবাড়িগুলো আছে, বল্লভবাড়ি, গাইনবাড়ি, রাজবাড়ি, এইগুলো আছে, এইগুলো আপনাকে দেখাবো।
সুন্দর প্রাসাদের গ্রাম ধান্যকুড়িয়া, উত্তর 24 পরগনার ধান্যকুড়িয়া এক বর্ধিষ্ণ গ্রাম। স্টেশনের পূর্ব পারের নাম কাকড়া আর পশ্চিম পারের নাম মির্জানগর, দুই মিলে স্টেশনের নাম কাকড়া মির্জানগর। পর সময়ের পট পরিবর্তনে অনেক কিছু বদলে গেলেও স্মৃতিগুলো থেকে যায়। বাংলার সেই রকম এক ইন্দো ইউরোপিয়ান স্থাপত্যের নিদর্শন দেখতে পাওয়া যায় ধান্যকুড়িয়াতে। প্রায় 350 বছর আগে নদিয়ার উকরা পরগনা থেকে জগন্নাথ দাস এখানে এসে জঙ্গল পরিষ্কার করে পরিবার নিয়ে থাকতে শুরু করেন। তারপরে আস্তে আস্তে আরও ব্যবসায়ী ধান্যকুড়িয়া গ্রামে আসেন। তাদের মধ্যে গাইন, শাহ, বল্লভ পরিবার উল্লেখযোগ্য। ইউরোপীয়দের সাথে সুসম্পর্কের জন্য তাদের ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটে। শুধু শৌখিন প্রাসাদ নয়, এই অঞ্চলে তারা স্কুল, হাসপাতাল, রাস্তা তৈরি করেন। ধান্যকুড়িয়া হাসপাতাল গাইন পরিবারের তৈরি। ধান্যকুড়িয়া গ্রামের উন্নতিতে এইসব পরিবারগুলোর ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। কিছু ঐতিহাসিকদের মতে বহু যুগ আগে ধান্যকুড়িয়া সুন্দরবনের অংশ ছিল। জঙ্গলে ঢাকা এই এলাকা পরে ছোট একটি শহরের রূপ নেয়। সেই সাথে পরবর্তীকালে তাদের তৈরি প্রাসাদে স্বাভাবিকভাবে ইউরোপীয় শৈলী দেখা যায়। এই বনেদি জমিদার পরিবারগুলো একসাথে গুড় ও পাটের ব্যবসা শুরু করে, এমনকি এখনও সেই ব্যবসা চলছে। ওখানে গিয়ে জানতে পারলাম রাজ্য সরকারের হেরিটেজ কমিশনের দ্বারা স্বীকৃত 3টি স্থাপত্যে গাইন বাগানবাড়ি, ধান্যকুড়িয়া হাই স্কুল এবং গ্রামীণ হাসপাতাল হেরিটেজের তকমা পেতে চলেছে। গাইন রাজবাড়ি বিশাল গেট দিয়ে প্রাসাদের সামনে দাঁড়াতেই মনে হলো বহু বছর পিছিয়ে গিয়ে কোনো একটা সময় চলে গেছি। কোনাকুনি অপূর্ব দেখতে রাসমঞ্চ ও প্রায় 150 বছরের পুরনো কুলদেবতা শ্যামসুন্দর জিউর মন্দির। এই পুজো শুরু করেছিলেন মূলত গুড় ও পাট ব্যবসায়ী ঈশ্বর শ্রী গোবিন্দচন্দ্র গাইন। গোবিন্দ গাইনের পুত্র মহেন্দ্রনাথ গাইন, যিনি জুট লর্ড নামে পরিচিত ছিলেন। মহেন্দ্র বেঙ্গল চেম্বার অব কমার্সের সদস্য ছিলেন। গাইনদের ব্যবসার এই প্রতিপত্তির জন্যই এই প্রাসাদ গাইন বাড়ি নামে খ্যাত। 19 শতকের মাঝামাঝি মহেন্দ্র গাইন এই অসাধারণ গাইন বাগানবাড়ি তৈরি করেছিলেন, যেটা মধ্যযুগীয় ইউরোপিয়ান স্থাপত্যের ক্যাপসুলের মতো দেখতে। বর্তমানে এই বাগান বাড়িতে প্রবেশের অনুমতি কিন্তু নেই। ভগ্নজীর্ণ প্রায় জঙ্গলে ঢাকা গাইনদের বাগান বাড়িটা কিন্তু আজও আভিজাত্যের পরিচয় বহন করে চলে। গ্রীষ্মকালে গরম থেকে রেহাই পেতে ব্রিটিশ অফিসাররা এখানে আসতো অবসর সময় কাটাতে। মহেন্দ্রনাথ ব্রিটিশদের খুশি করতে এই গাইন উদ্যানে বিভিন্ন নর্তকীদের এনে জলসা বসাতেন। ধান্যকুড়িয়া গাইন গার্ডেনের মালিকানা 2008 সাল পর্যন্ত গাইন পরিবারের ছিল। দিনে কাজটা হচ্ছিল তখন টোটালি পরিষ্কার ছিল, তখন তো অনাথ আশ্রম চলছিল। ঠিক আছে, লকডাউনের পর থেকে টোটাল এটা বন্ধ হয়ে গেছে। এবার আবার বলছে যে এরা নতুন করে তাহলে চারিদিক থেকে সব নতুন করে পার্ক তৈরি হবে, যাতে সিনারিগুলো ভক্তরা এসে যাতে দেখতে পারে ভালোভাবে। সেরকম সিস্টেম করবে এখানে, ভালো করে আরো হ্যাঁ ডেকোরেশন হবে। হ্যাঁ, বর্তমানে এই বাগান বাড়িতে প্রবেশ নিষেধ। আমার লাইফে এই প্রথম, ঠিক আছে, আমি এই ভেতরে ঢুকতে পেরেছি, কিন্তু যা আসছি সব সামনে, সামনে মুখ থেকেই যা, এইদিকে আর আসেনি, এই ভেতরেই ঢুকলাম আপনাদের সাথে। প্রায় 200 বছর আগে চন্দ্র সাউ এই দোতলা বাড়িটা তৈরি করেছিলেন। এই বাড়িতে কেউ থাকে না। দূর থেকেই ভল্লভ বাড়ির মশাল ধরা পুতুলটা দেখতে পাচ্ছিলাম। প্রাসাদের উপর 3টি ইউরোপিয়ান ধাঁচের পুতুল আর 2 কোণায় 2টি পুতুল।
এই পুতুলগুলোর জন্যই ভল্লভ বাড়িকে পুতুল বাড়ি বলা হয়। আজ থেকে প্রায় 150 বছর আগে শ্যামাচরণ ভল্লভ পাট ব্যবসায় লাভবান হয়ে এই অপূর্ব ম্যানশনটি তৈরি করেছিলেন। প্রতি বছর পুজোর সময় এই বাড়ির সদস্যরা বাইরে থেকে এখানে আসেন, আর পুজোর সময় হলো ভালো সুযোগ এই প্রাসাদগুলো ভালোভাবে দেখার জন্য। ভল্লভ বাড়ির বাইরে একটা মিনার দেখা যায়, তাতে নাম দিয়ে লেখাও আছে। যেটুকু পড়া গেল তাতে সেটা নহবত খানা বলেই মনে হলো। সেখানে লেখা আছে গোপালচন্দ্র আড়বালিয়াতে সন 1301 প্রস্তুত। আর একদিকে খোদাই করা লেখা আছে শ্যামাচরণ বল্লভের নহবত খানা কার্যত শেষ হল। বল্লভ বাড়ি থেকে বেরিয়ে কিছু দূর গেলাম, ওখানে নবরত্ন শৈলের একটা মঞ্চ আছে। রাসের সময় রাধা কৃষ্ণর মূর্তি এনে এখানে পুজো করা হয়, মেলা বসে। ধানকুড়িয়াতে যে বৈষ্ণব ধর্মের ছোঁয়া ছিল তা এই রাসমঞ্চই প্রমাণ করে। এটা হচ্ছে বেণীমাধবের জন্মভিটা, বেণীমাধবকে বাবার বাল্যবন্ধু বেণীমাধব। ভবন গাঙ্গুলি হচ্ছে গুরুদেব, ভবন গাঙ্গুলি হচ্ছে গুরুদেব, আর বেণীমাধব আর হচ্ছে লোকনাথ বাবা। উনি তো দুজনে তো মানে তপস্যায় চলে গেছেন, তারপর উনি হয়তো তো চলে আসেন বেণীমাধব। এটা আমরা করুণাময় কৃষ্ণ মন্দিরে যাব, ঠিক আছে? সেখানে ভোলানাথের মন্দির, রাধাকৃষ্ণ মন্দির। এটা কে প্রতিষ্ঠিত করে? এই আমার মামা, আপনার মামা। আমি ভাগ্নে। আমার ভাগ্নে বাসাতে থাকেন উনি। ওনার নাম অরুণ কুমার মন্ডল। অরুণ কুমার। প্রতিষ্ঠা করেছে শ্রীকৃষ্ণের দাস দুলাল কান্তি ধর। আমি প্রতিষ্ঠাতা করেছি। এটা হচ্ছে 600 বছরের পূর্ণ কালী মন্দির, ঠিক আছে? যে বাবার বাবা রামখানা ঘোষাল পুজো করতেন তার মন্দির। এই যে 12টা শিব 12 রকম এই মন্দিরটা।